বাড়ির মেয়ে বাড়িতেই থাকুক, অন্যত্র দেওয়ার থেকে চোখের সামনে থাকা ভালো। মা সেদিন সরাসরি মামের প্রস্তাব নাকচ করলেও তাকে দিয়ে মতামত এক প্রকার না করাতে বাধ্য করেছিলেন। ক্ষুদ্র হয়ে বলেছিলেন, নিবান এবারের ছেলে নয়, বড় ভাই মন থেকে যদি চায় তবে নিবান সম্পত্তির ভাগ পাবে, না হলে নয়। সেখানে নিবানের সাথে সংসার পেতে তোর লাভ আছে? আর কি আছে ওই ছেলের মধ্যে? যেখানে সিয়াম তার বাবা মায়ের একমাত্র সন্তান, সেখানে রাজরানী হয়ে থাকবি তুই। দেখতেও তো কোথায় শ্যাম কালো নিবান, আর কোথায় রাজপুত্রের মতো দেখতে সিয়াম। নিজ হাতে কোনো দুর্ভাগ্যকে কপালে টেনে এনে সৌভাগ্যকে ছেড়ে দিবি? সব কিছুর তফাৎ করা, ভালো মন্দ বোঝার বয়সটা তো নিশ্চয় হয়েছে। সুতরাং আবেগে না ভেসে বাস্তবতাতে ভাসো। কোথায় ভালো থাকতে পারবে সেই বুঝ জ্ঞানও তো হয়েছে। সত্যি কি বয়স হলো সেই জ্ঞান বুঝ তার হয়েছিল? সেদিন মা শুধু বাহিরের চাকচিক্য দেখেছিল, ভিতরটা দেখেনি ছেলের চরিত্র কেমন। সে চাকচিক্যের মানুষ আর অর্থের মধ্যে ওনার মেয়ে ভালো থাকবেন কিনা দোষ তো শুধু মায়ের একার ছিল না, তারও তো ছিল। না হলে বুঝদার হওয়া সত্ত্বেও খাঁটি হীরা ছেড়ে কাজ কি করে বেছে নিয়েছিল সে? কেউ ইন্ধন দিল, আর বুঝে শুনে সে ইন্ধনের আগুনে ঝাঁপ দেওয়া তো সম্পূর্ণ সে ইন্ধন যোগানো মানুষের দোষ নয়। সেখানে বুঝে শুনে সে ইন্ধনে প্রসৃত হওয়া নিজেরই তো দোষ। আর কোনো বাবা মা কি সত্যি চায় তার সন্তানের অমঙ্গল বা খারাপ? তবে মা কেন বুঝলো না তার মন, তার ভালোটা? সেদিনও তো বাড়িতে আসার পর মামা কি বলল তার উপরে এসে চুটপাট করলো, কত কথা শোনালো। ছেলেদের নাকি ওরকম একটু একটু চারিত্রিক দোষ থেকেই থাকে, সেটা মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে হয়। আরও কত কথা, অথচ একবারও জানতে চাইলেন না সে কি চায়, সে সেই মানুষটার সাথে ভালো আছে কিনা। আগেও জানতে চায়নি, আর এখনো জানতে চায় না, বুঝতে চায় না। মায়ের তার জন্য এ কেমন ভালো চাওয়া ঠিক বুঝে আসে না দিবার। হাঁটু মেরে বসা দিবা দুহাঁটুর ফাঁকে মুখ গুজে হু হু করে কেঁদে দিল। জীবন এমন কেন এলোমেলো হয়ে গেল তার? যেভাবেই হোক বিয়েটা যখন হয়ে গিয়েছিল, সে মনের ভালো লাগাটাকে ভুলে সিয়ামের সাথে সংসারে মন দিতে চেয়েছিল। সত্যি বলতে সেও তখন বাহিরের চাকচিকের মুহে ভুলে গিয়েছিল তার পিছনের ভালো লাগাটা। তবে বিয়ের পর যখন সিয়ামের কাজিন বা বন্ধু বান্ধব থেকে একটু একটু করে জানতে পারলো তার সাথে বিয়ে হওয়ার আগে সিয়ামের একাধিক মেয়েদের সাথে সম্পর্কের কথা, চারিত্রিক বিভিন্ন বিষয় সম্পর্কে, তখন একটু একটু করে মন খারাপ হতে থাকলো। সম্পর্কের সুতোয় চির ধরতে শুরু করলো। তখন তার পুনরায় নিবানের কথা মনে হতে থাকলো, যে নিবান কখনো কোনো মেয়ের দিকে অযাচিত কারণে তাকায়নি, অপরিচিত মেয়েদের সাথে সহজে অহেতুক কথা বলতে দেখেনি, গম্ভীর্য ভাব আর কথা কম বললো। যে ছেলে সব দিক থেকে ছিল পারফেক্ট, যার জন্য দিবার ভালো লাগাটা তৈরি হয়েছিল, সে ছেলেটাকে ভুলে ক্ষণিকের মুহে পড়ে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে তাতে জড়িয়ে পড়লো। সিয়াম আর নিবানের মধ্যে সব দিকের গুণাবলীর কম্পেয়ার করতে করতে একটা সময় তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের এতটা অবনতি হয়, সে সম্পর্কে থাকাটা তিক্ততাই হয়ে যাচ্ছিল। বিদায় এই বাড়িতে চলে এসেছে, আর আসার আরও একটা পাকাপোক্ত কারণ ছিল, পুরানো ভালো লাগার মানুষটাকে পুনরায় ফিরে পাওয়া। তবে আর ফিরে পাওয়া হলো কোথায়? সে মনে যে বাসা বেঁধেছে অন্য কেউ, তবে খড়কুটো দিয়ে যেন বাসা নয়, যে সে লোহার কাঁচার মতো পাকাপোক্তভাবে বাসা বেঁধে নিয়েছে সে মনে, যা আজ নিবানের কথা টেরও পেয়েছে সে। কান্নার গতি বাড়ল দিবার। যদি সেদিন আগে বেঁচে না ভেবে মামের সিদ্ধান্তে রাজি হতো সে, তবে নিবানের সে একান্ত মনের জায়গাটা তার হতো। ওই পাগল করা মুগ্ধ করা ভালোবাসাটাও শুধু একান্তে তারই হতো। তবে নিজের সে পথ রোধ করে দিয়েছে, সে পথে যে তার আর স্থান নেই। হঠাৎ ফোনের আওয়াজে কান্নার তীব্রতা কমে গেল দিবার, তবে মাথা তুলল না সে। এত রাতে কে ফোন দিতে পারে সেটাও বেশ অনুধাবন করতে পারলো। সেদিকে আর মন দিল না। তবে ফোনের একের পর এক বেজে যাওয়া রিংটনে বিরক্ত হলো সে। এটাও তার জানা ছিল সে ফোন না ধরা পর্যন্ত ওই অসভ্যটা কল দেওয়া বন্ধ করবে না। আজ ঝগড়া করার মানসিকতাই নেই তার মনে, তাই সে ফোন তুলতে চাইছিল না। কিন্তু না তুলে উপায় আছে। বেড থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করে কানে তুলল দিবা। ওপাশ থেকে সিয়ামকে তেরা বেঁকা কিছু না বলতে দিয়ে কান্না ভেজা ক্লান্ত গলায় বলল, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না তুমি? কি চাইছো কি তুমি? আমি মরে যাই এটাই চাইছো? আচ্ছা, মরে গেলে তুমি শান্তি পাবে, ঠিক আছে,
তবে তোমাদের শান্তির ব্যবস্থা করি। ওপাশ থেকে দমকে উঠল সিয়াম। দিবা? সিয়ামের ধমকে এবার গলা ছেড়ে হু হু করে কেঁদে দিল দিবা। কান্নারত গলায় ফের বলল, তবে দাও না আমাকে একটু শান্তিতে থাকতে, দয়া করে আর ফোন দিয়ে জ্বালিও না আমাকে, একটু শান্তিতে থাকতে দাও সিয়াম, প্লিজ থাকতে দাও আমার মতো আমাকে, তোমাদের কাউকে চাই না আমার। ওপাশ থেকে আর একটা শব্দও এলো না। এপাশ থেকে দিবা তখন হু হু করে কেটে চলেছে। কিছু সময় পর কলটা কেটে যেতে ফোনটা বেডে ছুঁড়ে দিয়ে আবারও কান্নায় ভেঙে পড়লো সে। সিয়ামের এই রোজ রোজ ফোন দিয়ে বিরক্ততার কারণটা হলো সিয়াম তাকে ফিরিয়ে নিতে যেতে চাইছে, তাকে ছাড়তে চাইছে না। সময়টা রাত 8টার কাটায়। গম্ভীর মুখে সোফায় বসে আছে নাফিম। নানু অসুস্থ থাকায় কাল নানা বাড়িতে গিয়েছিল সে, একটু আগে সেখান থেকে ফিরেছে। সে থেকে মন খারাপ তার, সাথে গুলোমুলো মুখটা অন্ধকারাচ্ছন্ন রাতের ন্যায় অন্ধকার করে রেখেছে। কি হয়েছে কাউকে কিছুই বলছে না, শুধু ঘুম মেরে বসে আছে। ইভান ভাইয়ের থেকে এসে নাফিমকে এ অবস্থায় দেখে তার পাশে ধপাত করে বসে পড়ল। কিরে পিচ্চু, ওভাবে মুখ ভার করে বৈজ্ঞানিকদের মতো কি ভেবে চলেছিস? আর চোখে ইভানকে এক পলক দেখে ফের নিঃসুপ হয়ে বসে রইল নাফিম। কিছুই বলল না সেটা। কিছু সময় কপাল কুঁচকে দেখে ইভান ফের বলল, কি গার্লফ্রেন্ড থেকে গেছে নাকি যে অমন ঘুম মেরে বসে শোক পালন করছিস? আমার গার্লফ্রেন্ড নেই, আর এই বয়সে গার্লফ্রেন্ড থাকা ভালো কথা নয়। নাফিম গম্ভীর গলায় কথাটা বলতে ইভান সোজা হয়ে বসলো। ফের মিছিমিছি মুখের ভাবে আশ্চর্যতা দেখিয়ে বলল, ওমা, এত সুন্দরী নীতি বাক্য তোকে কে শেখালো শুনি? তো মামা বলেছে। ইভান এবার সত্যি আশ্চর্য হলো, কারণ নাফিমের ছোট মামা কিছুটা ইভানের কোয়ালিটির মানুষ, সেখানে তিনি আর নীতিবাক্য মোটেই যাচ্ছে না। ইভান ফের কিছু বলার আগে নাফিম আবারও গম্ভীর গলায় বলল, না তো মামা জিজ্ঞেস করেছিল ক্লাসে আমার কয়টা গার্লফ্রেন্ড আছে। আমি বলেছিলাম অনেক, কেননা আমার ক্লাসের মেয়েগুলো তো সবই আমার গার্লফ্রেন্ড হয়, তাই না? তখন ছোট মামা এগুলো বলেছে। নাফিমকে খেপানোর জন্য কথাগুলো যে বলেছে এবার এটা বেশ বুঝলো ইভান। হেসেও ফেললো সে। নাফিমের মন খারাপের কারণ যে তার ছোট মামার উল্টো পাল্টো কথা, এটাও বেশ বুঝলো। হাসি ঠোঁটে বজায় রেখে বলল, তা মামা আর কি কি নীতি বাক্য শিখিয়েছে বলে ফেলতো পিচ্চু, আমিও একটু শুনি, শিখি। এবার নাফিমের মুখ কাদো কাদো হয়ে গেল। আবেগে অবুঝ মন বলে দিল, তো মামা বলেছে আমি নাকি আমার আম্মু আব্বুর ছেলে নই, আমাকে আব্বু আম্মু হসপিটাল থেকে চেয়ে নিয়ে এসেছিল নাকি। যা বাবা, তোর ছোট মামা তো মোটেই সুবিধার মানুষ নয়। সত্যি কথাটা আমার এতদিন চেপে রাখলাম, তুই কষ্ট পাবি বলে সেটা তোকে বলেই দিল। মামাকে তো এখন ফোন দিয়ে বকতেই হচ্ছে। এবার সত্যি নাফিম কেঁদে দিল। ফর্সা চোয়াল বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। ছোট্ট লাল টুকটুকে ঠোঁট দুটো ভেঙে উঠলো ফুপিয়ে। সেটা দেখে ইভান মুখটা মিছিমিছি আহত ভঙ্গিমা করে বলল, কাঁদছিস কেন পিচ্ছু? কাঁদিস কেন? তুই আমাদের চাচির পেটের ভাই না বলে আমরা কি তোকে কম আদর করি, কম ভালোবাসি? বল। তুমিও ছোট মামার মতো মিথ্যা বলছো, তাই না ছোট দাদা ভাই? নাফিম কান্নারত গলায় কথাটা বলতে ফের মিছিমিছি মুখটা করুণ করে ইভান বলল, আমি তোর একটু খেপালে কখনো মিথ্যা বলি? তুই বল। আচ্ছা, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তবে তুই নিজে ভেবে দেখ। সাধারণত নামের ক্ষেত্রে ভেবে দেখ। আমার নাম ইভান, বড় দাদা ভাইয়ের নাম নিভান। দেখেছিস আমাদের দু ভাইয়ের মধ্যে নাম কত মিলেছে কিনা বল। তারপর তোর বড় বাবু ছোট বাবুর নামগুলো দেখ, মান্যতা আর মৌনতা। তোদের নামেরও কত মিল থাকবে না কেন? মিলিয়ে তো রাখা হয়েছে। এখন তুই ভেবে বল আমাদের এই ভাই বোনের নামে মিল আছে কিনা। আর সেখানে তোর নাম কি? নাফিম। আমাদের ভাই বোনদের নামের সাথে তোর নামের যেভাবে মিল আছে তুই বল আছে কিনা? নেই তো। এই লজিক মানলেও তো। ইভানের কথা শেষ করতে দিল না নাফিম। গলা ছেড়ে হা হা করে কেঁদে দিল। আর নাফিমের কান্না দেখে সিঁড়ির গোড়ায় দাঁড়ানো কৌরি খিলখিলিয়ে হেসে দিল। সে এত সময় ধরে দু ভাইয়ের কথোপকথন শুনছিল। সে দেখতেই চাইছিল শেষ পর্যন্ত কি হয়, তবে সেটাই হলো।
জোনায়েদ জাহিদ ইভান যার পিছু লাগে ইঁদুরের মতো লাগে, তাকে কাঁদিয়ে ছেড়ে দেন। নাফিমের কান্না দেখে খুব মন খারাপ করার বা দুঃখ পাওয়ার কথা থাকলো, কেন জানি খিলখিলিয়ে হাসি পেল কৌরির। আর জ্বরে মিয়ে যাওয়া সেই শুভ্র মুখের মায়াময় হাসির দিকে মনোমুগ্ধকর তাকিয়ে থাকলো দোতলায় দাঁড়িয়ে থাকা নিবান। আজ 4 দিন অসম্ভব সর্দি জ্বরের পালা ঝুঁকে মেয়েটা মনে হয় কিছুটা সুস্থ। ওই খিলখিলিয়ে ওঠা হাসিটা তো সেই রকমটাই ইঙ্গিত দিচ্ছে। মনের কোণের স্বস্তির আর শান্তির জায়গাটায় যেন একটু বিশ্রাম মিলল তার। সুগো বেশ সুস্থির নজরে দাঁড়িয়ে দেখতে লাগলো হাসতে হাসতে নাফিমের দিকে এগিয়ে যাওয়া কৌরিকে। কৌরির খিলখিলিয়ে হাসি দেখে নাফিমে কান্নার জোর বাড়লো বই কমলো না, কাঁদলেও সে কান্না বসে বসে নিশ্চল মানুষের মতো উপভোগ করছে ইভান। কৌরির এগিয়ে আসতে দেখে ইভান বলল, তুমি বলো ফুলকড়ি, আমার লজিক ঠিক কিনা? মোটেই ঠিক না, পুরোই ইলজিক্যাল কথাবার্তা। নিভান আর ইভানের ভাই নাফিম নাম মিলালো না কি করে? আপনি সেটা বলুন আমাকে। কথাটা বলতে বলতে নাফিমের পাশে বসলো কৌরি। ইভানের থেকে উত্তরের আশা না করে ফের নাফিমকে উদ্দেশ্য করে বলল, তুমি এই সামান্য কথায় কাঁদছো নাফিম? তুমি কখনো নিজেকে আয়নায় দেখেছো? তুমি পুরো ছোট মায়ের মতো দেখতে, চোখ কান নাক ঠোঁট তোমার পুরো অবয়ব ছোট মায়ের মতো। কে বলেছে তুমি হসপিটাল থেকে চেয়ে নিয়ে আসার ছেলে? পাগল ছেলে। ছোট দাদা ভাই তো এগুলো তোমাকে খ্যাপানোর জন্য বলছে, আর তুমি কাঁদছো বোকা। তোমার কথাগুলো সত্যি ফুলকলি? কান্না থেমে গিয়ে উৎফুল্ল গলায় কথাটা জিজ্ঞেস করতে কৌরির আগে ইভান উত্তর দিল, 100% মিথ্যা। ফুলকড়ি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছে। এবার কান্না বাদে রেগে গেল নাফিম। গলা চড়িয়ে নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে বলল, বলো মা, ছোট দাবাই কিন্তু আমাকে আবার কথা শেষ করতে দিল না, তার আগে নাফিমের মুখ চেপে ধরল ইভান। ফের বলল, হসপিটাল থেকে চুরি করে নিয়ে আসা ছেলে। চুপ কর। কথাটা বলতে বলতে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে নাফিমের হাতে দিয়ে বলল, একদম গলা দিয়ে সাউন্ড বের করবি না, বড় মায়ের আদর বাদর হওয়া মিনি। ফোন পেতে নাফিমও আর দাঁড়ালো না, কান্নাকাটি সবকিছু ভুলে দৌড়ে চলে গেল। কৌরি উঠে দাঁড়াতে ইভান তাকে কথার চলে থামিয়ে দিল। তখন আমার নাম ধরলে ঠিক আছে, দেবরের নাম ধরাই যায়, তাই বলে বরের নাম ধরলে কেন? পাপ হবে না? কপাল কুঁচকে গেল কৌরির। সে কখন বরের নাম ধরলো? আরে ধ্যাত, সে বিয়ে করলো কখন যে তার বড় হবে? ইভান ভাইয়া নাফিমকে ছেড়ে এবার তার পিছনে লাগার ধান্দা ধরছে ভেবে বলল, আমার বরের নাম আমি ধরেছি তো বেশ করেছি, তাতে আপনার কি? ইভান নাটকীয় ভঙ্গিতে বলল, বাবা বিয়ে হতে পারলো না, তার আগেই ভাইকে তার ভাইয়ের জীবন থেকে আউট করে দিয়ে বলছো? আপনি কে? একেই বলে বাড়ির যোগ্য বড় বউ। যাই হোক, সেসব বাদ। তোমার বরের নাম না হয় তুমি ধরতেই পারো, সত্যি তো আমি বলার কে? তবে তোমার বর তো বলার রাইট রাখে, তাই না? পিছনে দোতলায় তাকাও ফুলকৌড়ি, সেখানে তোমার বর অপেক্ষা করছে উত্তর নেওয়ার জন্য। বোকা বোকা নজরে সত্যি পেছনে তাকালো কৌরি। দোতলার রেলিং ঘেঁষে তাদের দিকে স্থির আর শান্ত নজরে তাকিয়ে থাকা মানুষটাকে দেখে বুক ধক করে উঠল তার। চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তে। মনে পড়লো সত্যি তো একটু আগে নাফিমকে বলার সময় ইভান ভাইয়ের সাথে ওই মানুষটার নামও নিয়েছে সে। সেই জন্যই তো নাম নিয়ে ইভান ভাইও রকমটা বলল। আর সে নাম নিয়েছে খেয়াল না থাকার ধরুন, না বুঝে কিসব বলে দিয়েছে। মানুষটা কি শুনে ফেলেছে তার বলা উল্টোপাল্টা কথাগুলো মুহূর্তেই নজর ফিরিয়ে নিল কৌরি। এখন তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে তো মিটাতে পারলো না, তবে ইভানের উপর খুব মিটাতে বলল, আপনি খুব খারাপ ইভান ভাইয়া। এক গাল হেসে ইভান বলল, সেটা আর নতুন কি বড় ভাইয়ের বউ। তা শুনলাম দুজন বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি বাগিয়ে বসে আছো, তবে কি দুজনের মধ্যে সামথিং কিছু হলো? মুহূর্তে সেদিনের বৃষ্টি ভেজা মুহূর্তগুলো মনের গহীনে বেসে উঠল কৌরির। তাকে দেখে ওই মানুষটার স্বস্তির নিঃশ্বাস ফেলা। মনে হয় 100 বছরের তৃষ্ণার্ত পাখি এক ফোঁটা পানির জোগান পেয়েছে। কাছে এসে কোমল গলায় শুধালো, খুব ভয় পেয়েছো তাই না? কই সেদিন সেই গলায় তো কোথাও এক ফোঁটা গম্ভীরতা ছিল না। কত নির্মম কোমল ছিল সেই কণ্ঠ। তারপর তাকে অভয় দিয়ে বলল, আমি তোমার কাছে এসে গেছি তো, তবে ভয় কিসের?